নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2022-এর বিভিন্ন শিফটে যে পরীক্ষা হয়েছিল তাতে আসা প্রশ্নগুলি আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। তো এই ভিডিওতে আমি 11-10-2022-এর সেকেন্ড শিফটে যে পরীক্ষাটি হয়েছিল তাতে আসা অঙ্কের প্রথম 12টি প্রশ্ন বিভিন্ন শর্ট ট্রিক এবং কনসেপ্টের মাধ্যমে কিভাবে দ্রুত সমাধান করতে পারবে সেটাই তোমাদের শেখাবো। ঠিক আছে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আসন্ন রেলের বিভিন্ন পরীক্ষার জন্য তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল এবং ইম্পর্টেন্ট হবে। আর বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ঠিক আছে, আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করে নেবে। আর এর আগে আমি যেসব শিফটের প্রশ্নগুলি সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্কও তোমার এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করি। এই ভিডিওর প্রথম প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত রাশিমালার সরলীকরণ করুন। তো এখানে অ্যান্সার কত আছে? অপশন 2 এরটা x/x-5। তো কি আছে উপরে? x² + 3x - 10/x² - 25। তো উপরে এটা দেখো দ্বিঘাত সমীকরণ, x² + 3x - 10। তো এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো? দেখো 10কে আমি ভাঙালে 5 দুগুণী 10 পাই। আর যেহেতু তোমার 3-এর সামনে প্লাস আছে, তার মানে বড়টার সামনে প্লাস দিতে হবে। আর 5 থেকে 2 বিয়োগ করলেই তোমার 3 হয়, তাই এখানে মাইনাস চিহ্ন দেবো। ঠিক আছে, তাহলে +5 - 2, তাহলে কত হলো? হচ্ছে +3 হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, x +5 আর x - 2। ঠিক আছে, আর নিচে দেখো x² - 25, 25 মানে 5-এর স্কোয়ার। তাহলে এটা x যদি a হয় আর 5 যদি b হয়, তাহলে a + b * a - b, অর্থাৎ x + 5 * x - 5। ঠিক আছে, তারপরে এখানে দেখো এখানেও তোমার দ্বিঘাত সমীকরণ রয়েছে। তো 2কে আমি কি করব? ভাঙাবো। 2 × 1 = 2। দেখো যোগ আছে, তো যোগ আকারেই ভাঙালে আমরা 3 পাবো। তো 2 আর 1 যোগ করলে 3 হয়, তাই প্লাসে প্লাসে প্লাস, আর বড়টার চিহ্ন প্লাস রয়েছে, তার মানে 3 হচ্ছে। অর্থাৎ এখান থেকে দুটো উৎপাদক কি পাচ্ছি? x + 2 পাচ্ছি, আর একটা পাচ্ছি x + 1। ঠিক আছে, আর নিচে দেখো 4 মানে 2 এর স্কোয়ার, তাহলে x² - 2 এর স্কোয়ার, অর্থাৎ x + 2 * x - 2। ঠিক আছে, গুণ x * x + 2। আর নিচে কত আছে দেখো, এবার এই দুটোর মধ্যেই আমরা x + 1 আছে দেখতে পাচ্ছি। তো এখানে x + 1 এর হোল স্কোয়ার মানে x + 1 * x + 1। তো একটা যদি আমি কমন নিয়ে নেই x + 1, তাহলে x + 1 পড়ে থাকবে শুধু। আর এখানে এইটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে শুধু 1 পড়ে থাকবে, +1। ঠিক আছে, এইখান থেকে আমি কমন নিয়েছি x + 1, তাহলে শুধু পড়ে থাকলো x + 1। আর এখান থেকেও x + 1 কমন গেলে শুধু পড়ে থাকে 1। ঠিক আছে, তাহলে এটা কত হয়? x + 1 + 1 মানে x + 2 হয়। তো এটা কেটে x + 2 লিখে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব? কাটাকাটি করব। তো এখানে আমরা দেখছি এটা আর এইটা কাটা যাবে। তারপরে তোমার x - 2 x - 2 কাটা যাবে, x + 2 x + 2 কাটা যাবে, x + 2 x + 2 কাটা যাবে, x + 1 x + 1 কাটা যাবে। তাহলে শুধু পড়ে রয়েছে কি? x/x - 5। তো এইটাই আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, ওকে, তো চলো নেক্সট। এইবারে দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিকটতম আনুমানিক মান যা নিম্নলিখিত সমীকরণে প্রশ্ন চিহ্নটিকে প্রতিস্থাপন করবে। তো নিকটতম আনুমানিক মান চেয়েছে, তাহলে আমরা আসন্ন মানে নিয়ে নেব। কি আছে? 20.01%। তাহলে এবার আমরা যদি দশমিকের আগে অবধি নেই তাহলে শুধু 20% লিখবো, কারণ পরে তো রয়েছে কত? শূন্য। শূন্যর জন্য তো একবারে না, যা থাকে তাই হয়, তাই না? তো অফ আছে, অফ মানে গুণ। তারপরে 320.002, তাহলে আমরা 320 লিখবো শুধু আসন্ন মানে। যোগ এটা 9 আছে, 5 বা 5-এর থেকে বেশি, তাহলে এটা 122 হয়ে যাবে। এবার এটাকে যদি সমাধান করি, শতাংশের জন্য একটা শূন্য দুটো শূন্য কাটা। এখন তোমার 2 দিয়ে 32কে গুণ করলে 32 দুগুণী 64 যোগ 122, তাহলে কত হবে? 186 আমাদের অ্যান্সার, অপশন 1-এরটা। ঠিক আছে, নেক্সট। এই একটা প্রশ্ন দেখো, 5 নম্বর বলেছে
ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করুন যেটিকে 3 গুণ করে 5, 15 এবং 35 দ্বারা ভাগ করলে ভাগশেষটি শূন্য হবে। তাহলে এইগুলোকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, তার মানে এদের লসাগু নেব 5, 15 আর 35। তো লসাগু যদি করি 5 দিয়ে করলে 5 একে 5, 3 5 15, 5 7 35। তাহলে এবার চেয়েছেটা কি, চেয়েছে যে ক্ষুদ্রতম সেই সংখ্যাটা নির্ণয় করুন যেটিকে 3 গুণ করে। তাহলে এখানে 3 বাদ দিয়ে বাকিগুলো গুণ করলে 5 7 35 হচ্ছে। তাহলে 5 গুণ 7 গুণ 3, তার মানে এই 35-এর সাথে আমি যদি 3 গুণ করি, তাহলেই ভাগ করলে কি হবে, ভাগশেষ শূন্য হয়। তার মানে সংখ্যাটা কত, 35। সেই সংখ্যাটা হলো 35, যার সাথে 3 গুণ করে এইগুলো দ্বারা ভাগ করলে কি হবে, ভাগশেষ শূন্য হবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই যে এই প্রশ্নটা এবারে 13 নম্বর বলেছে, যদি 12:3 8:x হয় তাহলে x এর মান নির্ণয় করো। আমরা কি জানি, আমরা জানি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ আর দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে 12x সমান সমান 3 গুণ 8, 3 দিয়ে 3 4 12, 4 দিয়ে 4 2 8, তাহলে x এর মান কত হচ্ছে, 2 হচ্ছে। ঠিক আছে, নেক্সট। পরের অঙ্কের প্রশ্ন এটা, এই যে 17 নম্বর প্রশ্ন বলেছে, 3 জন পুরুষ 6 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে আর 6 জন মহিলা সেই কাজটি 5 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে 3 জন পুরুষ অর্থাৎ 3 মেন 6 দিনে করে আর 6 উম্যান 5 দিনে করে। তো এইটা যা কাজ এটাও সেই একই কাজ, তাই এই দুটো সমান হবে, কারণ টোটাল ওয়ার্কই তো বের করলাম। ম্যান ইন্টু ডে করলে কি পাই, টোটাল ওয়ার্ক পাই। তাহলে এখান থেকে এই 6 6 কাটা চলে যাচ্ছে, তাহলে 3 মেন সমান সমান কি হচ্ছে, 5 ওম্যান হচ্ছে। চেয়েছেটা কি বলেছে, 5 জন মহিলা এবং 3 জন পুরুষ কতদিনে এটি সম্পূর্ণ করতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5 জন মহিলা বলেছে, 5 জন মহিলা মানেই 3 জন পুরুষ, তাহলে 5 উম্যান প্লাস 3 মেন, তাই তো চেয়েছে আমাদের কাছে, এটা চেয়েছে। তো 5 উম্যান মানেই কত, 3 মেন, তাহলে 3 মেন প্লাস 3 মেন মানে কত, 6 মেন। তো 6 মেন কত দিনে করতে পারবে কাজটা, আমরা দেখছি 3 জন পুরুষ 6 দিনে করে। তাহলে মানুষ যদি দ্বিগুণ হয়, লোক যদি দ্বিগুণ না হয়, তাহলে সময় কি হবে, অর্ধেক হয়ে যাবে, তাই না, লোকের সাথে সময় ব্যস্তানুপাত। তাহলে 6 জন পুরুষ কয় দিনে করবে, 3 দিনে। অপশন একেরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবারে দেখো এটা 18 নম্বর বলেছে, একটি বস্তুর মুদ্রিত মূল্য হলো 1820 টাকা এবং এর বিক্রয় মূল্য হলো 1420 টাকা। ছাড়ের শতাংশ নির্ণয় করুন উত্তর নিকটতম পূর্ণ সংখ্যার আসন্ন মানে। তাহলে 1820 টাকা মুদ্রিত মূল্য, বিক্রয় মূল্য কত এত, তাহলে ছাড় কত দিয়েছে, দেখো 400 টাকা ছাড় দিয়েছে। এটা এই দুটোর পার্থক্য কত, 400, তার মানে 400 টাকা ছাড়। তাহলে শতকরা কত ছাড় সেটাই জানতে চেয়েছে, তো 100 দিয়ে গুণ করব। এখন এখানে আমাদের যেহেতু আসন্ন মানে অ্যান্সার চেয়েছে, আমরা এই 0 0 কেটে দিলাম, এটা 182। তো আমি 182টাকে যদি 180 ধরে নিই, তাহলে এই 2 এর সাথে এই 0 আমি কেটে দিলাম, এটাকে ধরে নিলাম 180। ঠিক আছে, 1820 জায়গায় 1800 ধরে নিলাম, 20-র জন্য খুব একটা বেশি পার্থক্য হবে না, তাই না। তো এবার 18 দিয়ে উপরেরটাকে ভাগ করি, 18 দিয়ে যদি উপরেরটাকে করি, তাহলে আমাদের 18 দুগুণী কত, 36, 36 আছে কত, তাহলে 40, 4 0 40, আবার 18 দুগুণী 36, তাহলে কত হচ্ছে, 22%। তাহলে আসন্ন মানে আমাদের অ্যান্সার কত হচ্ছে, 22%। ঠিক আছে, এইটা কিন্তু কাটা যায় না, যেহেতু আসন্ন মানে বলেছে, তাই আমরা মাত্র 2 এর পার্থক্য তো করতেই পারি, 180 আর 182, 182-র জায়গায় 180 ধরলে তো খুব একটা পার্থক্য হবে না, মাত্র 2 কমবে, তাই না, সেই জন্য এটা কেটেছি আমি, যেহেতু আসন্ন মানে। হ্যাঁ, এইবারে দেখো প্রশ্নটিতে বলেছে, ত্রিভুজ এবিসি তে ডি বিন্দুতে এডি লম্ব বিসি, ই বিন্দুতে বিই লম্ব এসি এবং এডি এবং বিই একটি এফ বিন্দুতে ছেদ করে ত্রিভুজের অভ্যন্তরে। যদি বিএফ সমান এসি হয় তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এবিসি তে ডি বিন্দুতে এডি লম্ব বিসি। আচ্ছা, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, এটাতে এডি তোমার বিসির উপরে লম্ব, অর্থাৎ এটা ডি বিন্দু।
আর কি বলেছে, ই বিন্দুতে বিই এসির উপরে লম্ব, তাহলে বিই, তাহলে এইটা তোমার লম্ব এবং এটা ই বিন্দু, বিই তোমার এসির উপরে লম্ব। আর এডি ও বিই এফ বিন্দুতে ছেদ করে, তার মানে এই যে বিন্দুটা এটা হলো এফ বিন্দু। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলে দিয়েছে যে বিএফ সমান এসি, অর্থাৎ এই যে বিএফ এইখান থেকে এই পর্যন্ত আর এসি এইটা, এই দুটো কি সমান, এইটা আর এইটা, এই দুটো সমান। তাহলে এই দুটো সমান, আর এইখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি হলে এই পাশের এটাও তো 90 ডিগ্রি, তাই না? তো 90 ডিগ্রি কোণের বিপরীতে যে বাহুটা থাকে ত্রিভুজের ক্ষেত্রে সেটা কি হয়, অতিভুজ। এখানেও তাই, এটা অতিভুজ। তাইলে আমাদের বিএফ আর এসি মানে দুটোই অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হয়, ত্রিভুজ দুটো হয় সর্বসম। ঠিক আছে, অতিভুজের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হয়, সর্বসম ত্রিভুজ হয় বা সদৃশ ত্রিভুজ এখানে। তাহলে এখানে সর্বসম ত্রিভুজ যদি হয় তাহলে আমরা এটাকে কিভাবে লিখব, দেখো এই জায়গাটায় আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় সবগুলোতে সিএডি আছে, তাই না? তার মানে সি বিন্দু থেকে শুরু করেছে। তাহলে যেটা শর্টেস্ট বাহু মানে সব থেকে ছোট বাহু সেইটার সাথে অতিভুজ যেখানে মিশেছে ছেদবিন্দু সেখান থেকে শুরু করেছে, তাহলে সি এ ডি এইভাবে হয়েছে। তাহলে এখানেও আমাদের শর্টেস্ট বাহুর সাথে অতিভুজ মিশেছে এফ বিন্দুতে, তাহলে এফ বি ডি হবে। সি এ ডি আর এফ বি ডি কি সর্বসম, তাহলে অপশন একেরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সিএডি এফবিডি, ক্লিয়ার? চলো নেক্সট, এটা তো তোমার সায়েন্সের কোশ্চেন। আর নেক্সট নেক্সট নেক্সট, আচ্ছা এইটা, হ্যাঁ এই একটা প্রশ্ন 27 নম্বর বলেছে 5,000 টাকা অর্থরাশিকে দুটি ভাগে বিভক্ত করা হয়, একটি অংশ 5% সরল সুদে ব্যাংক এতে, তাহলে ব্যাংক এতে 5% সরল সুদে, এবং অন্য অংশটি বার্ষিক 10% সরল সুদে ব্যাংক বিতে, তাহলে ব্যাংক বিতে 10% সরল সুদে জমা করা হয়। যদি প্রাপ্ত মোট বার্ষিক সুদ 325 টাকা হয় তাহলে এতে জমা করা অর্থরাশির কত ছিল সেটা জানতে চেয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে পুরো অর্থটাই 10% সরল সুদে জমা করা হয়েছে, তা সেটা যদি আমি ধরে নেই তাহলে 5,000 টাকার 10% বের করলে শতাংশের জন্য দুটো শূন্য কাটা, তো 50 10-এ কত হবে, 500। 500 টাকা আমাদের কি হচ্ছে, সুদ হচ্ছে। কিন্তু প্রশ্ন অনুযায়ী আমাদের সুদ কত হয়েছে, 325 টাকা। অর্থাৎ আমি এখানে কত টাকা বেশি বেরিয়েছে আমার, 325 টাকা বাদ দিয়ে দেখি। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1 2 এর একে 3 আছে কত হলে 10 হবে, 7 হলে 3 আর একে 4 আছে কত হলে 5 হবে, 1 হলে 175 টাকা বেশি বেরিয়েছে। কেন বেশি বেরিয়েছে, কারণ যে পরিমাণ টাকা আমার 5% সুদে বিনিয়োগ করা হয়েছিল যত টাকা, সেটাকেও আমি 10% হিসাব বের করেছি, কারণ পুরোটাই 10% করেছি। তাহলে এক্সট্রা কত শতাংশ বের করেছি আমি, আরো 5% থেকে এক্সট্রা আরো 5% বের করেছি। অর্থাৎ এই টাকাটা, যে টাকার 5% সেই টাকাটাই তোমার এ ব্যাংকে জমা করা হয়েছে, কারণ 5% বেশি সুদ করা হয়েছে। এ ব্যাংকের টাকার 5% বেশি সুদ বের করেই আমাদের কি বেরিয়েছে, 175 টাকা বেরিয়েছে। বের করার দরকার ছিল 5, বের করেছি 10, তাই 175 বেশি বেরিয়েছে। কেন বেশি বেরিয়েছে, কারণ 5% বেশি বের করেছি। তাহলে সেই টাকাটা মানে এ ব্যাংকে জমা করা টাকা বা এ ধরে নিলাম, তার 5%ই তো কত বেরিয়েছে তোমার, 175। 5%ই বেশি আর এইটাই 175, তাই না? তো আর কিছুই নেই, এবার কাটাকাটি, 5 দিয়ে 3 5 15, 5 5 25, 100 গুণ 35, 3500, এ সমান সমান কত, 3500। তাহলে এ ব্যাংকে 3500 টাকা জমা করা হয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 30 নম্বর প্রশ্ন বলেছে একজন ব্যবসায়ীর 1 বছরে একজন বণিকের কাছে 9,000 টাকা বকেয়া রয়েছে, তবে ব্যবসায়ী 4 মাস পর অর্থ পরিশোধ করতে চান। যদি সুদের হার বার্ষিক 6% হয় তাহলে তাকে কত অর্থ দিতে হবে? আপনার উত্তরটি নিকটতম পূর্ণ সংখ্যার মানে প্রদান করুন। তো দেখো এখানে তোমার বকেয়া কত আছে, 9,000, অর্থাৎ অ্যামাউন্ট সুদ আসলে 9,000 টাকা দিতে হবে 1 বছরে, তাই তো? 1 বছরে 9,000 টাকা সুদ আসলে দিতে হবে, আর বলেছে 6% বার্ষিক সুদ। তাহলে 6% যদি বার্ষিক সুদ হয়, আমরা যদি প্রিন্সিপাল 100 ধরি তাহলে সুদ আসল কত হবে, 106 হবে। তো 106 টাকা সুদ আসল হয় যখন তোমার প্রিন্সিপাল 100
9,000 টাকা অ্যামাউন্ট বা সুদাসল হয় যখন প্রিন্সিপাল কত, তাহলে এখান থেকে প্রিন্সিপাল বেরোবে। তো প্রিন্সিপাল বের করার জন্য আমরা 2 দিয়ে কাটতে পারি, কিন্তু 106 দিয়ে ভাগ করতে সুবিধা হবে, তাই আমরা 106 দিয়েই ভাগ করব। 9,000 গুণ 100 করলে কত? 9 লাখ। 9 লাখ আর একটা শূন্য হবে। এবার আমরা এটাকে ভাগ করলে প্রথমে 900 করলে কয়বার যাবে? 8 বার। তো 848, 8 আর 2 10, 4 আর 1 5, 5 10, নামবে শূন্য। এবারে কয়বার যাবে? 4 বার। 4 বারে 424, 4 আর 6 10, 9 হয়ে যাবে এখানে, 2 এর 1 9 3 12, তাহলে 9 হচ্ছে। এবার নামবে আমার শূন্য, তাহলে কয়বার যাবে? 9 বারই যাবে। 9 দিয়ে তোমার 954, থাকবে কত? 6, নামবে কত? শূন্য। এই যে শূন্য নামলো, তো শূন্যটাকে ভাগ করা যাবে না, কারণ 60 হয়েছে, 60কে তো ভাগ যায় না, তার মানে এখানে শূন্য বসাবো। কোনো সংখ্যা নামালে ভাগ না গেলে শূন্য বসাতে হয়। তো এবার আমরা কি করব? দশমিক নেব, দশমিক নিয়ে আমরা একটা শূন্য বসাবো, এবার ভাগ করব। তো 106 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে তোমার 5 বার যাবে, 530। ঠিক আছে, 530 হলো, তো থাকবে কত? 70। এখন আর করতে হবে না, কারণ নিকটতম পূর্ণ সংখ্যায় নেব, তো এটাকে নিকটতম নিলে আমাদের 5 আছে, তাই এখানে 1 যোগ হয়ে যাবে, তাহলে 8,491, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। ঠিক আছে, আর আমাদের সুদ আসল কত ছিল? 9,000, তাহলে সুদ কত বের করে ফেলি। 9,000 থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে 9, 9 এর 1 10, 0, 4 আর 1 5, 5, 509 টাকা হচ্ছে সুদ। এবার এইটা তো 1 বছরের সুদ, চেয়েছে কি 4 মাসে পরিশোধ করবে, তাহলে 6% সুদে, তো 12 মাসে কত সুদ দেয়? 509 টাকা। তাহলে 4 মাসে কত বের করে নেব? 4 দিয়ে কাটবো, 3 4 12, 3 দিয়ে এটাকে ভাগ করব, 3 দিয়ে 3 16 48, 2 9 29, তো 3 নং 27, 27 আছে কত? 29 হবে 2 হলে, তো 3 দিয়ে 3 6 18, তো এত পয়েন্ট 6 হচ্ছে, তো আসন্ন মানে নিলে কত হবে? 170 হবে, তাই না? তো 170 হচ্ছে। এবারে 170 টাকা সে কি করবে? সুদ দেবে। তাহলে সে কত টাকা দেবে? আসল দেবে এত টাকা, তার সঙ্গে সুদ দেবে 170 টাকা, তাহলে 8,491 যোগ 170 করলে অ্যান্সার হয়ে যাবে 8,491 যোগ 170। তো 170টা একটু সরিয়ে লিখি, 170, তো কত হচ্ছে? 1 9 এর সাথে 16 6, হাতে আমার 1 4 1 5 1 6, তারপরে 8। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার কত হচ্ছে? অপশান 2 এরটা দেখো, 8,661। কাছাকাছি কোনটা আছে? 54ই কাছাকাছি আছে, এইগুলো তো অনেক বেশি, অনেক দূরে, তাই না? তো এইটাই আমাদের অ্যান্সার, অপশান 2 এরটা। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। এইবারে দেখো বলেছে দুটি সমান্তরাল রেখাকে ছেদকারী একটি ছেদক রেখার একই পার্শ্বস্থ দুটি বাহ্যিক কোণের অনুপাত 7:5 হলে এই দুটি বাহ্যিক কোণের মধ্যে বড় কোণটি ছোট কোণটির চেয়ে কত বেশি হবে? তাহলে দেখো, সমান্তরাল রেখাকে ছেদকারী, তাহলে সমান্তরাল রেখা, এটাকে ছেদকারী যে রেখাটা রয়েছে এটার পার্শ্বস্থ বাহ্যিক কোণের অনুপাত 7:5, বড়টা 7 হলে ছোটটা 5। ঠিক আছে, এবার কি বলেছে? এই দুটি বাহ্যিক কোণের মধ্যে বড় কোণটি ছোট কোণটির চেয়ে কত বেশি? তাহলে এখানে 7 আর 5 পুরোটা কত? 180 ডিগ্রি, তাহলে 7 আর 5 12, 12 মানেই কত? 180, তো 12 গুণ 15 করলে 180 হয়। চেয়েছে কি বড়টা ছোটটার থেকে কত বেশি? 2 বেশি, তাহলে 2 কত হবে? 2 হয়ে যাবে 15 দুগুণী 30 ডিগ্রি। ঠিক আছে, অপশান 1 এরটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। এইবারে দেখো 45 নম্বর প্রশ্ন, বলেছে প্রদত্ত রেখাগ্রাফটি অধ্যয়ন করে এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। ডিআইর প্রশ্ন রয়েছে এটি। তো এখানে আমাদের কি চেয়েছে? চেয়েছে হলো এপ্রিল মাসে জিম বি এর সদস্য সংখ্যা মে মাসে জিম এ সদস্য সংখ্যার তুলনায় কত বেশি। তো মে মাস হলো তোমার খয়েরি কালারটা, এপ্রিল হলো নীল কালারটা, তাহলে এপ্রিলে তোমার জিম বিতে আছে কত? 48, আর জিম এতে আছে কত? এতে আছে তোমার 40, তাই না? তাহলে কত বেশি? 8 বেশি। কততে 8 বেশি? 40-এ 8 বেশি। তো 40-এ 8 মানে 8 একে 8, 5 8 40, 1/5 মানে কত? 20% বেশি। ঠিক আছে, 1/5 মানে কত? 20%, অপশন 1 এরটা। ঠিক আছে, নেক্সট এবারে যাব।
এইবারে দেখো 47 নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত রাশির সরলীকরণ করুন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে জেড ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। তাহলে আমরা একটা সূত্র জানি যে এ কিউব মাইনাস বি কিউব সমান হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের এটা যদি এ আর বি এর জায়গায় এক্স ওয়াই রয়েছে, তো এক্স ওয়াই যদি দেখি তাহলে নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে। তো এইটার সাথে উপরের এটা কেটে যাবে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কেটে চলে যাবে, বাকি থাকবে কত, শুধু এ মাইনাস বি এর মতো এক্স মাইনাস ওয়াই পড়ে থাকবে। তাহলে এর পরের লাইনে আমরা কি পাবো, জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই পাবো। আর এখান থেকেও আমাদের দেখো এটা ওয়াই কিউব মাইনাস জেড কিউব, তাহলে ওয়াই মাইনাস জেড পড়ে থাকবে শুধু, তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড পড়ে থাকবে। আর এইটা তো কাটা চলে যাচ্ছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা কাটা চলে যাবে। এরপরে এখানে তোমাদের একই রকম কি পড়ে থাকবে, ওয়াই ইন্টু তোমার জেড মাইনাস এক্স পড়ে থাকবে, তাই না? কারণ বাকি এইটা তোমার এই সূত্র ফেললেই কাটা চলে যাবে, শুধু মাইনাসটা পড়ে থাকবে জেড মাইনাস এক্সটা। তো এবার এখানে আমরা যদি এটা সমাধান করি, জেড গুণ এক্স করলে জেড এক্স মাইনাস জেড ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড, তারপরে প্লাস ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই। তো দেখো এক্স ওয়াই কাটা প্লাস মাইনাস, এখানে জেড এক্স জেড কাটা, তারপরে জেড ওয়াই জেড বা জেড ওয়াই কাটা। তো আমাদের পুরো কাটা চলে গেল সব, অর্থাৎ শূন্য থাকলো অপশন একেরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। আর তোমরা যারা আমার কাছে অঙ্ক এবং রিজনিং শিখতে চাইছো পেইড ব্যাচের মাধ্যমে, তারা নিচে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের সব অঙ্কই শেখানো হচ্ছে পেইড ব্যাচের মধ্যে, এবং রিজনিংও সেইভাবেই শেখানো হচ্ছে। তো এখানেই শেষ করছি ক্লাসটি, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার, জয় হিন্দ।